ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের এই লড়াইটাকে এখন নতুন করে নাম দেওয়া হয়েছে নতুন ক্লাসিকো বা ইউরোপিয়ান ক্লাসিকো। আজ রাতেই এই দুই দলের ম্যাচ এবং এই ফার্স্ট লেগে অনেক কিছুই আমরা হয়তো জানতে পারবো না, কিন্তু এই ম্যাচের গতি প্রকৃতি বা এই টাইয়ের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে সেটা হয়তো আমরা কিছুটা হলেও বুঝতে পারবো। আর আপনার মনে যদি খানিকটা সংশয় থাকে যে এই নামকরণ কে করেছেন, সেই সংশয় উড়িয়ে ফেলুন। এই নামকরণ করেছেন খোদ কার্লো আনচেলত্তি। তিনি বলছেন ম্যানচেস্টার সিটির সঙ্গে রিয়াল মাদ্রিদের এই ইউরোপিয়ান কম্পিটিশনের দেখা এখন একটা ক্লাসিকো। কারণটা যদি আপনি একবার চিন্তা করেন যে শেষ এইটার শহর টানা 4 বার মুখোমুখি হতে যাচ্ছে এই দু দল, ম্যানচেস্টার সিটির সাথে খেলা মাথা ব্যথার কারণে। এটা অবাক হওয়ার মতো যে আমরা প্লে অফে খেলছি দু দল। এটা উয়েফার কোনো দোষ নয়, আমরা নিজেরাই এখানে এসেছি, অর্থাৎ নিজেদের ভুল, পয়েন্ট টেবিলে পিছিয়ে যাওয়া, এ সব কিছুই তিনি তুলে ধরেছেন। এই ম্যাচটা সেমিফাইনাল অথবা কোয়ার্টার ফাইনাল হতে পারত তিনি বলছেন। তাহলে হচ্ছে গিয়ে এই দু দলের যে একটা ম্যাচের উত্তেজনা আছে সেটা হচ্ছে আরেকটু পরে যে সবাই আসলে টের পেত। আপনি আসলে এটাকে কেন ইউরোপিয়ান ক্লাসিকো বলবেন না? রিজনটা হচ্ছে টানা 4 বার, মানে এটা তো নিয়তি ছাড়া তো কোনো কিছু হতে পারে না। এবং প্রথম লেগটা যখন রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটির মাঠে যে খেলতে যাচ্ছে তখন খেলে আপনি হিসেব করেন গেলবার সেই পেনাল্টি শুট আউটটা বাদ দিলে সেই এক দশক যদি আমরা ধরি, সে এক দশকে তো আপনার হচ্ছে টোটাল নিয়ে 6 বার দেখা হচ্ছে। কোনোবারেই কিন্তু ম্যানচেস্টার সিটির মাঠে যে রিয়াল মাদ্রিদ জিততে পারে নাই। গেলোবার যে জয়টা তারা পেয়েছিল সেটা অবশ্য ছিল শুধুমাত্র একটা টাই ব্রেকারের জয়, এবং টাই ব্রেকার থেকে ম্যানচেস্টার সিটি তাদেরকে বাদ করে দিয়ে রিয়াল মাদ্রিদ উঠে গিয়েছিল। আমরা ধারাবাহিকভাবে এই দুই দলের দেখা একে অন্যের বিপক্ষে দেখতে পাচ্ছি প্রতি সিজনে যে ঘটনাটা ঘটছে। গেল মৌসুমের টাই ব্রেকার নাটক, তার আগে ম্যানচেস্টার সিটি উড়িয়ে দিয়েছিল, একরকম রীতিমতো উড়িয়ে দিয়েছিল রিয়াল মাদ্রিদকে এই ইতিহাস স্টেডিয়ামে। এর আগের মৌসুমে আমরা দেখেছি নাটকীয়তার চূড়ান্ত পর্যায়ে, যেখান থেকে ম্যান সিটিকে বিদায় করে রিয়াল মাদ্রিদ হয়েছিল চ্যাম্পিয়ন। এখন আমি নাবিল খান আপনাকে যদি প্রশ্ন করি যে এই দুই দলের একটা বাদ পড়ে যাবে রাউন্ড অফ 16 এর আগে, এইটা কি একটু আক্ষেপের জায়গা তৈরি করে? ওই যে যেটা হচ্ছে কি আনচেলত্তি বলছিল, যেটা আমরাও একমত যে নিয়তি, এছাড়া আপনি আসলে এটা কিছুই বলতে পারবেন না। কারণ হচ্ছে গিয়ে ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ তারা পয়েন্ট টেবিলে এরকম জায়গায় কেন থাকবে? থাকার পরও তাহলে তো সবাই এখন বলছে তাহলে রিয়াল মাদ্রিদের লাস্ট ম্যাচ জেতাটা ভুল ছিল, অথবা ম্যানচেস্টার সিটির কোয়ালিফাই করা ভুল হয়েছে। এবার আসেন আসল কথায়। আমরা আগে যখন এই দুই দলের লড়াই দেখেছি ম্যান সিটি আর রিয়াল মাদ্রিদের, ততবার আমরা দেখেছি যে দুই দলের ভেতরে ম্যান সিটি একটু ফেভারিট থাকে প্রতিবারই, গেল কয়েক বছরের হিসাব যদি আমরা করি। কিন্তু এইবার এমন একটা সমীকরণ দাঁড়িয়েছে যে প্রশ্নটা এইভাবে করতে হচ্ছে যে কার অবস্থা বেশি খারাপ। এখন রিয়াল মাদ্রিদ লা লিগার পয়েন্ট টেবিলের 1 নম্বরে আছে, তারপরে রিয়াল মাদ্রিদের অবস্থা খারাপ বলাটা আসলে শুনতে ভালো শোনায় না, কিন্তু ম্যানচেস্টার সিটির অবস্থা এতই বেশি খারাপ যে এই জায়গায় কি এই খারাপের দৌড়ে রিয়াল মাদ্রিদকে এগিয়ে রাখার কোনো সুযোগ কি আছে? না, আপনি যদি হচ্ছে গিয়ে রিসেন্ট ফর্ম সবকিছু হিসেব করেন তাহলে হচ্ছে এই খারাপের মধ্যেও রিয়াল মাদ্রিদ একটু এগিয়ে, মানে তারা হচ্ছে বেটার পজিশনে রয়েছে ম্যানচেস্টার সিটির থেকে। আবার এটাও আপনি যদি খেয়াল করেন যে রিয়াল মাদ্রিদ লাস্টে একটা ধাক্কা খেলো, আবারও ইনজুরিতে তাদের ব্যাকলাইনে কিচ্ছু নাই, এর মধ্যে লুকাস ভাস্কেজকে দিয়ে আপনি কাজ সারতেন, সেই লুকাস ভাস্কেজও আসলে ইনজুরিতে পড়লো। হ্যাঁ, রিয়াল মাদ্রিদের শক্তির জায়গাটা হচ্ছে গিয়ে তাদের সেই ফ্রন্ট ফোর, সেই ফ্রন্ট ফোরের হিসাবটা যদি করেন ওই খারাপ ম্যানচেস্টার সিটিকে শায়েস্তা করার মতো যথেষ্ট রসদ অন্তত রিয়াল মাদ্রিদের রয়েছে এই ইতিহাসে নামার আগে। এখন এই ফ্রন্ট ফোরকে নিয়েই অনেক বেশি কথা হচ্ছে। কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহাম, তারাই কি শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেবেন কিনা সেটাই এখন প্রশ্ন। আর পেপ গুয়ার্দিওলা বলছেন এই 4 জন যদি খেলা শুরু করেন তাহলে কোনো দলের আর রক্ষে নেই। এই 4 জনকে 90 বা 180 মিনিট আটকে রাখা অসম্ভব। আমরা যেটা করতে পারি খেলায় ওদের ইনভলভমেন্ট কমিয়ে আনতে পারি, প্রতিপক্ষ যারাই হোক না কেন ওদের স্কিল আর কম্বিনেশন প্লে দিয়ে ওরা ভালো করতে পারে, কিন্তু আমরা আমাদের খেলাটা ওদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে ভালো একটা ফল নিয়ে বার্নাবিউতে যেতে পারি। পেপ গুয়ার্দিওলার এই কথার ভেতরে দুইটা ব্যাপার পরিষ্কার। তিনি এই লেগটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে ভাবছেন, কারণ তাদেরকে সেকেন্ড লেগ খেলতে যেতে হবে বার্নাবিউতে। একটা সুবিধাজনক ফল তিনি চাইছেন, সেই সুবিধাজনক ফল কি ড্র নাকি জয়? হার তো নিশ্চয়ই নয়। না, দেখেন এই জায়গায় আমার মনে হয় ইতিহাসে এই এত সব নেগেটিভ ইকুয়েশনের পর ম্যানচেস্টার সিটি যদি এই ম্যাচটা ড্রও করতে পারে, আমার মনে হয় এটা হবে তাদের জন্য এই পরিস্থিতিতে একটা বেটার রেজাল্ট। হ্যাঁ, আলটিমেটলি আপনার সান্তিয়াগো বার্নাব্যুতে যে খেলতে হবে। এই জায়গায় ম্যানচেস্টার সিটির 5 পয়েন্ট হচ্ছে আপনি এর্লিং ব্রুট হল্যান্ড, তিনি গোলে ফিরছেন। যদি আপনি কম্পিটিটিভলি লাস্ট 10টা ম্যাচের যদি হিসেব করেন সেখানে হচ্ছে হল্যান্ড গোল পাচ্ছেন, এটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তবে এই সব কিছুই
কাগজে কলমে এই ম্যাচের আগেও পিছিয়ে রাখছে আসলে ম্যানচেস্টার সিটিকে, যতই তারা নিজেদের ঘরের মাঠে খেলুক। এবং এই ম্যাচের আগে খুব বেশি কথা হচ্ছিল নিকো গঞ্জালেস থাকছেন কিনা। নিকো গঞ্জালেস অনুশীলন করেছেন দলের সঙ্গে, কিন্তু তিনি স্টার্টিং 11-এ থাকবেন কিনা সেই নিশ্চয়তা তো কেউ দিতে পারবে না। আমরা যদি ম্যানচেস্টার সিটির প্রবাবল 11টা দেখে নেই যে কি ধরনের 11 পেতে পারে ম্যানচেস্টার সিটি, পেপ গার্দিওলার দল কি ধরনের 11 চুজ করতে পারে, তাহলে সেখানে আমরা ডিফেন্সে রুবেন দিয়াসকে রেখেছি, আমরা আকানজিকে রেখেছি, আমরা গাভারদিওল, নুনিয়েজ তাদেরকে রাখছি, সাভিনিও লেফট উইংয়ে খেলবেন, ফিল ফোডেন রাইটে খেলার কথা, কোভাচিচ সিলভা আর এর্লিং হল্যান্ড যদি সবার সামনে খেলেন। আমরা যদি এই 11 নিয়ে কথা বলতে চাই তাহলে সেখানে ম্যানচেস্টার সিটির অ্যাপ্রোচটা আসলে কি হওয়া উচিত। আমরা আগের সিজনের এই দুই দলের দেখা যদি মনে থাকে আপনার, রিয়াল মাদ্রিদ আল্লাহ দিলে একেবারে লো ব্লকে চলে গেছে, এরপরে ম্যানচেস্টার সিটিকে ইনভাইট করছে, ভাই তোরা গোল করতে পারলে কর, আর নাইলে আমরা কিন্তু চলে যাচ্ছি পরের রাউন্ডে। এই সেম অ্যাপ্রোচ কি আমরা দেখবো, মানে ম্যানচেস্টার সিটিকে কি আমরা অল আউট অ্যাটাকে যেতে দেখবো? দেখেন এই জায়গা হচ্ছে রিয়াল মাদ্রিদ আমার মনে হয় একই কাজটা করবে, যে তোরা বল নিয়ে খেল, আমরা হচ্ছে নিচে থেকে আমরা হচ্ছে আমাদের ডিফেন্ডিংটা ঠিকঠাক রাখবো, এরপর হচ্ছে ট্রানজিশন থেকে এমবাপ্পে যেহেতু আপনার টিমে রয়েছে, আপনার টিমে ভিনিসিয়াসের মতো স্পিডি দুইজন ফুটবলার রয়েছে, রড্রিগোর কথা তো আলাদা করে বলার কিছু নাই, সেই সুযোগটা হচ্ছে গিয়ে মানে ম্যানচেস্টার সিটিকে ইনভাইট করবে, আসো। আচ্ছা, এরপরে রিয়াল মাদ্রিদের অ্যাপ্রোচটা হবে হচ্ছে রিয়াল মাদ্রিদ চেষ্টা করবে কাউন্টার অ্যাটাকে যাওয়ার, মানে যে রিয়াল মাদ্রিদকে আমরা সচরাচর চিনি আর কি, চ্যাম্পিয়ন্স লিগে স্পেশালি, তারা নিজেদের উপরে চাপ নিতে চায় না, তারা অপোনেন্টকে বলে যে ঠিক আছে, মানে পেপ গার্দিওলা যেটা বলছেন যে আমার উপর আমি চাই খেলাটা চাপিয়ে দিতে তাদের উপরে, ঠিক আছে রিয়াল মাদ্রিদ বলবে চাপিয়ে দাও, আমরা তোমাকে অন্যভাবে টেক্কা দেওয়ার চেষ্টা করব। ইনফ্যাক্ট আপনার লাস্ট সিজনে বায়ার্ন মিউনিখের সাথে ম্যাচটা তো মনে আছে? হ্যাঁ মনে আছে। ওই একই কাহিনী কিন্তু রিয়াল মাদ্রিদ করেছে। কিন্তু রিয়াল মাদ্রিদের এই সিজনের সমস্যা হচ্ছে রিয়াল মাদ্রিদ বিগ ম্যাচে ভালো করতে পারতেছে না, যখনই তারা বিগ ম্যাচে খেলতে আসতেছে তখনই তাদেরকে আমরা একদমই তাল কেটে যাচ্ছে। এখন এই কারণটা কি? কারণটা ওই চারজনের কথাই বলা হচ্ছে, কার্লো আনচেলোত্তি এই চারজনের কথাই বলছেন। রিয়াল মাদ্রিদের প্রবাবল 11টা দেখে নিলে আমরা জানি সামনে কোন চারজন আছেন, তবে তাদের যে প্রশ্ন সেটা হচ্ছে ডিফেন্সে কারা খেলবেন। আমরা শুয়েমেনের সঙ্গে একই সঙ্গে দেখেছি রাউল আসেনসিওকে, রাইট সাইডে আমরা রেখেছি ভালভার্দেকে, লেফটে ফার্লান মেন্দি, আর কামাভিঙ্গা, সেবায়োস, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপে, ফরওয়ার্ড যে চারজন আছেন তারা তো আসলে থাকছেনই। তো রিয়াল মাদ্রিদের এই 11-এ রিয়াল মাদ্রিদের উইক লিঙ্ক যদি আপনি ধরেন তাহলে কি ভালভার্দে রাইট ব্যাক, মানে ভাস্কেস যেহেতু নাই? না না, দেখেন ভালভার্দেকে দিয়ে কাজ চালানোর মতো কাজ তিনি চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এই জায়গায় একজন জেনুইন রাইট ব্যাক থাকলে এক হিসেব, কিন্তু ভালভার্দে যে ম্যাচগুলো রাইট ব্যাক হিসেবেও খেলেছেন ওইসব ম্যাচ কিন্তু আপনি খুব বেশি ব্লান্ডার আপনি দেখবেন না। আমার মনে হয় ইনএক্সপেরিয়েন্স ব্যাকলাইনটা হয়ে গেছে, তারপরও এছাড়া তো আসলে কিছু করার নাই। এবং আমার যেটা ধারণা হচ্ছে কি যে ওই চ্যালেঞ্জটা হবে হল্যান্ডকে কিভাবে সামলানো যায়। আমি ওই রাইট ব্যাকের থেকেও আমি বলবো সেন্টার ব্যাক জায়গাটা রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হতে পারে। রুডিগার তো নাই, তাহলে হল্যান্ডের সমস্যা কি? এই জায়গায় তো রিয়াল মাদ্রিদের প্রবলেম, যে তাহলে হল্যান্ডকে একদম পুরো আঠার মতো কে তার সাথে আসলে লেগে থাকবে। এখানে আপনি শুয়ামেনিকে দিবেন নাকি হচ্ছে কি আপনি অ্যাসেনসিওকে দিবেন? আমার মনে হয় অ্যাসেনসিও ইউলিয়ান আলভারেজের সঙ্গে যেভাবে খেলেছেন মাদ্রিদ ডার্বিতে, এটা তাকে একটু আত্মবিশ্বাস দেবে। কিন্তু অরেলিয়ান শুয়ামেনি যেহেতু সেন্টার ব্যাক নন, তার উপর তো দায় চাপানো যায় না, এরর প্রন, এটা স্বীকার করতে হবে। আবার আরেকটা ব্যাপার যদি আপনি হিসাব করেন যে ম্যানচেস্টার সিটির ওমার মারমুশ, তিনি যদি ফার্স্ট হাফে মানে শুরু থেকে নাও স্টার্ট করেন, এটা তো আমরা ধারণা করছি সেকেন্ড হাফে তিনি নামবেন, গেম চেঞ্জার হতে পারেন তিনি, তার ভেতরে আমি ওই সম্ভাবনাটুকু দেখি। আর এই বাদ দিয়ে যদি আপনি আসল ব্যাটেলে আসেন মিডফিল্ডের কথায়, ম্যানচেস্টার সিটির মিডফিল্ড তো ভাই ওয়ার্কআউট করতেছে না গেল কয়েক মানে ম্যাচ ধরে এবং পুরো সিজন ধরেই করতেছে না। তো এই মিডফিল্ডের ব্যাটেলে আমরা কি পুরোপুরি ফিট নয় কামাভিঙ্গা আর দানি সেবায়োস, যিনি কয়েক ম্যাচ ধরে ধারাবাহিক, তাদেরকে এগিয়ে রাখবো রাদার দেন বার্নার্দো সিলভা আর কোভাচিচের একটু স্লো মিডফিল্ডের তুলনায়? অবশ্যই এই জায়গায় হচ্ছে কি আপনার দানি সেবায়োস বা রিয়াল মাদ্রিদের মিডফিল্ডটাকে আপনার এগিয়ে রাখতে হবে, সেটা হচ্ছে দানি সেবায়োসের জন্যই। তাহলে ফ্রন্ট লাইনও তো রিয়াল মাদ্রিদকে আগে রাখতে হবে ডেফিনেটলি। আবার আপনি যদি ব্যাক লাইনের হিসেবে আসেন, সেই জায়গায় কিন্তু দু দলের হচ্ছে ফাইটটা আসলে হচ্ছে। কারণ হচ্ছে কি জন স্টোনসকে আপনি এই ম্যাচে হয়তোবা স্টার্ট তিনি করবেন না, লাস্ট ম্যাচে খুব অল্প সময় আসলে তিনি খেলেছেন। এই জায়গায় ওই চ্যালেঞ্জটা হবে এই ব্যাকলাইনকে রিয়াল মাদ্রিদ বিট করতে পারে কিনা, এবং ডেফিনেটলি আপনি ওই হিসাবটাও করেন। এর আগে সবসময় ভিনিসিয়াস যখন রান মেক করেছেন আমরা সেখানে কাইল ওয়াকারকে দেখে অভ্যস্ত, সেই জায়গায় আসলে কে খেলছেন, আপনি কাকে কাকে খেলাবেন, সেখানে আপনার হাতে তিনটা অপশন রয়েছে। তিনটা অপশনের মধ্যে মানে নুনিয়েজই হয়তো বা খেলবেন, সেটা হলে তিনি ভিনিসিয়াসকে আটকাতে পারবেন কিনা, এই সব ইকুয়েশনও কিন্তু আলটিমেটলি চলে আসছে। তবে আমার মনে হয় ভিনিসিয়াস জুনিয়র
তাকে নিয়ে কিন্তু সমালোচনা হচ্ছে, একটু করে কিন্তু সমালোচনা শুরু হয়েছে। আমার মনে হয় তিনি এই ম্যাচে সেই সমালোচনাগুলোর জবাব দেওয়ার চেষ্টা করবেন। দেখেন ভিনিসিয়াস জুনিয়র অফ ফর্মে আছেন, কিন্তু এই মোমেন্টে কিন্তু রড্রিগো টানছেন, আর এই রড্রিগোর সেই ব্রেসের কথাও তো আসলে মনে আছে। সুতরাং আমার মনে হয় এইটা নিজের দিকে আবারও আলোটা নিয়ে আসবেন ভিনিসিয়াস জুনিয়র এই ম্যাচ দিয়ে। কিন্তু আপনার কি মনে হয় যে ধরেন আলো কেড়ে নিয়ে গেলেন ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পেরা, তাহলে কি ম্যানচেস্টার সিটির আসলে সেকেন্ড লেগে আর কোনো সুযোগ থাকে? না, হ্যাঁ না। যদি ম্যানচেস্টার সিটি কিছু মানে এটাকে যদি আমরা বলি, মানে এরা একটু হার্শ রিয়ালিটির কথা, মানে অঘটন বলতে হবে, মানে সব পার্সপেক্টিভে আপনি যদি চিন্তা করেন, তাহলে কি আমরা এইভাবে বলতে পারি যে এইখান থেকে দ্য ফুটবল শো থেকে আমরা কি এইভাবে বলতে পারি যে রিয়াল মাদ্রিদের তুলনায় ম্যানচেস্টার সিটির অবস্থা অনেক খারাপ? মানে এটাই তো বাস্তব, বলতে পারি। মানে আপনি লেইটন ওরিয়েন্টের সঙ্গে এফএ কাপের ম্যাচ যদি দেখে থাকেন, মানে এফএ কাপের লিগ 1 এর একটা টিমের এগেইনস্টে ম্যানচেস্টার সিটি যে স্ট্রাগল করেছে, হ্যাঁ আমি জানি লিভারপুল বাদ পড়ে গেছে, ম্যানচেস্টার ইউনাইটেড বাদ পড়তে পারতো, চেলসি বাদ পড়ে গেছে, টটেনহ্যাম বাদ পড়েছে, এফএ কাপে অনেক কিছু করতে পারে, লিভারপুল বাদ পড়েছে, কিন্তু এই সব জিনিস আসলে ম্যানচেস্টার সিটিকে পাস মার্কটা দেয় না। লেইটন ওরিয়েন্টের সঙ্গে ম্যানচেস্টার সিটির ডিফেন্স রীতিমতো ভুগেছে, এবং ওই ডিফেন্সকেই কিন্তু মোকাবেলা করতে হবে রিয়াল মাদ্রিদের ফ্রন্ট লাইন। তো আমার কাছে মনে হয় প্রচুর পরিমাণে গোল দেখবো। আমার মনে হয় রিয়াল মাদ্রিদের প্লেয়াররাও গোল করবেন, কিন্তু আমি জানি না ফার্স্ট লেগের অ্যাপ্রোচ কি হবে। প্রেডিকশনের ব্যাটলে যদি আসি, যে প্রেডিকশন যদি দেওয়া হয় তাহলে কি দেবেন আপনি? মন থেকে বললে রিয়াল মাদ্রিদ জিতবে। রিয়াল মাদ্রিদ জিতবে সব মাথা থেকে বলেন? রিয়াল মাদ্রিদ, মন আর মাথা আজকে এক হয়ে গেছে। আচ্ছা আমার প্রেডিকশন, এবং এইটা নিয়ে অনেকে কথা বলবে যে আমি রিয়াল মাদ্রিদকে বলেছি তারা আলটিমেটলি হারবে, বাট সব যুক্তি যদি আপনি চিন্তা করেন রিয়াল মাদ্রিদ তো হাত দেখতে বসেন না, আপনি তো আপনার যুক্তি দিয়ে ফ্যাক্ট দিয়ে বলতেছেন যে আপনার কাছে রিয়াল মাদ্রিদ। আমার কাছে মনে হয় 2-2 স্কোর লাইন হইতে পারে, একটা ড্র। কেন মনে হচ্ছে? এটার কারণ হচ্ছে ম্যানচেস্টার সিটির ঘরের মাঠ যেহেতু এক, আর হচ্ছে ম্যান সিটির ওই অ্যাপ্রোচটায় তারা গোল করার দিকেও যাবে। রিয়াল মাদ্রিদ ভালনারেবল, ডিফেন্সে তারা ভালনারেবল। ম্যানচেস্টার সিটির পক্ষে গোল করা সমস্যা হওয়ার কথা নয়। হয়তো শুরুর দিকে একটু কেজি থাকতে পারে গেমটা, কিন্তু যে ম্যান সিটি আর রিয়াল মাদ্রিদের ম্যাচ গত বছর আপনার কি মনে আছে যে বের্নার্দো সিলভা শুরু করলেন 2 মিনিটে, মানে এই সব নাটক ফাটক দেখার পরে আমি এই অনুসিদ্ধান্তে এসেছি যে এই ম্যাচটা 2-2 গোলে ড্র হতে পারে। দর্শক আপনার প্রেডিকশন কি ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে, সেটা জানতে চাই। কমেন্ট সেকশন খোলা আছে। এই ম্যাচ নিয়ে বলার কিছু আছে কি আমাদের? না, এই ম্যাচ নিয়ে তেমন আর কিছু প্রেডিকশন যেহেতু আমরা করেই দিলাম, তবে রিয়াল মাদ্রিদের কাছে চ্যালেঞ্জ আরো একটা আছে, একটু সতর্ক হয়ে তাদের খেলতে হবে। সেটা হচ্ছে সাসপেনশনের ঝুঁকি কিন্তু রয়েছে 5 জন রিয়াল মাদ্রিদ ফুটবলার, অর্থাৎ এই ম্যাচটা যদি তারা ইয়েলো কার্ড পায় তাহলে সেকেন্ড লেগটা যেটা সান্তিয়াগো বার্নাব্যুতে হবে সেটা কিন্তু তারা মিস করবে। এবং সেখানে প্লেয়ার কারা কারা আপনি দেখেন, জুড বেলিংহাম, কামাভিঙ্গা, চুয়ামেনি, এই তিনজনেই তো এই ম্যাচে সব ঠিক থাকলে স্টার্ট করার কথা, একই সাথে লুকা মডরিচ এবং এনরিক। তার মানে এইখানে যদি আপনি হিসাব করেন, কামাভিঙ্গা, জুড বেলিংহাম, চুয়ামেনি, লুকা মডরিচ, হ্যাঁ এই 4 জন, এনরিকের কথা বাদ রাখলাম যে ঠিক আছে এনরিকের হয়তো ওইভাবে ইনভলভমেন্ট কম, কিন্তু এই 4 জন তো একদম 11 এর প্লেয়ার। লুকা মডরিচ হয়তো বদলি থেকে নামেন বা নামলেও বদলি হয়ে যান, কিন্তু তারপরও তার তো একটা হিউজ ইম্প্যাক্ট আছে রিয়াল মাদ্রিদের মিডফিল্ড কন্ট্রোলে, আর স্পেশালি সেকেন্ড লেগে মডরিচের ওই ইনভলভমেন্টটা খুব দরকার হবে রিয়াল মাদ্রিদ, সেটা 20 মিনিটের জন্য হোক আর 90 মিনিটের জন্য। আপনি এখানে একটা জিনিস চিন্তা করেন, ধরেন চুয়ামেনি হ্যাঁ আজকের ম্যাচে একটা কার্ড দেখলেন, অথবা চ্যালেঞ্জ করার সময় তার মাথায় রাখতে হবে যে আমি কার্ড দেখতে পারবো না, আমি কার্ড দেখতে পারবো না কারণ আমি তাহলে সেকেন্ড লেগ মিস করব। একই কথা ভাবতে হবে হয়তো বেলিংহামের, ওইভাবে ভাবতে হবে না কারণ তিনি যেহেতু ফ্রন্ট লাইনে খেলেন। একই রকম ভাবতে হবে কামাভিঙ্গাকে। দেখেন আমি এটাই বলছিলাম যে আপনি কামাভিঙ্গা ধরেন হচ্ছে কি আপনার ধরেন একটা ইয়েলো কার্ড খেলো, ধরেন হচ্ছে কি আপনার জুড বেলিংহাম একটা ইয়েলো কার্ড খেলো, আপনি ওখানে কিন্তু সাবস্টিটিউট পাচ্ছেন, হয়তো আর্দা গুলারকে আপনি নামাতে পারবেন, ব্রাহিম দিয়াজকে আপনি ওই পজিশনগুলো নামাতে পারবেন সামনের জায়গায়। হ্যাঁ মডরিচকে আপনি ধরেন হচ্ছে গিয়ে যদি কামাভিঙ্গা খায় ইয়েলো কার্ড, মডরিচকে আপনি পর ম্যাচে স্টার্টই করে দিলেন, কিন্তু আলটিমেটলি আপনি ইয়েটা কি করবেন, চুয়ামেনি যদি ইয়েলো কার্ড খায় আপনি সেকেন্ড লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে কি করবেন? পিন পয়েন্ট অ্যানালিসিস আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে যে এইটা মানে দিস ইজ আ পটেনশিয়াল গেম চেঞ্জার, টাই চেঞ্জার। এবং যখন আপনি সেন্টার ব্যাক অথবা আপনি সেন্টার ব্যাক না, এই যে কামাভিঙ্গার কথা, এই দুইটা লেগে দরকার হবে, এই প্লেয়ারদেরকে দরকার হবে কার্লো আনচেলত্তির। এবং এই জায়গায় যদি প্লেয়ারদের মাথায় আগে কাজ করে, যেটা ম্যানচেস্টার সিটির ক্ষেত্রে হয়তো এইভাবে নাই, মানে সাসপেনশনের হিসাব এত প্রকট ভাবে নাই। তো এমনিতেই ইনজুরি, তার উপরে সাসপেনশনের এই খড়গ মাথায় নিয়ে রিয়াল মাদ্রিদ যখন খেলবে, এইটা একটা ম্যাচে প্রভাব আসলে রাখতে পারে নানানভাবে। আপনাদের কাছে জানতে চাই প্রেডিকশন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.